রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী এবং দিবা শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত ফলো করতেছো এবং সেই অনুযায়ী তোমরা বাসায় অধ্যয়ন করতেছো। বরাবরের মতোই আজকেও আমি তোমাদের সাথে হাজির হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্রের কোনো এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা আমরা ন্যারেশনের উপর সাজিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত ক্লাসে যেভাবে ডিগ্রির নিয়মগুলো আয়ত্ত করতে পেরেছো, আমি আশাবাদী আজকেও তোমরা ন্যারেশনের এই যে বিষয়গুলো, এগুলো ভালো মতো তোমরা নিয়মগুলো ভালো মতো আয়ত্ত করে নিতে পারবে ইনশাআল্লাহ। তোমরা একটু মনোযোগী হও এবং খাতা কলম নিয়ে বসে যাও। আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অর্ধবার্ষিকী পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্সের, ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন পরীক্ষায় এসেছিল এবং তোমরা ভালো মতোই সেগুলোর উত্তর দিয়েছ। তো ন্যারেশন সম্পর্কে আমি প্রাথমিক ধারণাগুলো এখন আর বলবো না, কারণ তোমরা ইতিমধ্যে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয় সেই নিয়মগুলো আয়ত্ত করতে পেরেছ। তো আমাদের এইবার বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন রয়েছে। তো আমরা চলো কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়, আমরা এখন সেগুলো আয়ত্ত করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডে খেয়াল করো। ইম্পারেটিভ সেন্টেন্সটির ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচটি যদি আদেশ বোঝায়, তার মানে রিপোর্টেড স্পিচ সম্পর্কে তোমাদের ধারণা আছে, রিপোর্টিং ভার্ব সম্পর্কে ধারণা আছে, সেগুলো তোমরা অলরেডি জেনে গেছো অর্ধবার্ষিক পরীক্ষায়। যেমন এখানে তারপরে আমি একটা উদাহরণ দিলাম, হি সেড টু মি প্লিজ হেল্প মি। আমাদের যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। দেখো, এই রিপোর্টেড স্পিচটি যদি তোমার আদেশ বোঝায়, তাহলে আমরা আমাদের এই যে রিপোর্টিং ভার্বটা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু কে যেভাবে টোল্ড লিখতাম, ঠিক এভাবে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এই সেড টুটা পরিবর্তন হবে এই রিপোর্টেড স্পিচটার উপর ভিত্তি করে। যেমন রিপোর্টেড স্পিচটি যদি তোমার এখানে অনুরোধ বোঝায়, তাহলে তোমাকে এখানে রিকোয়েস্ট কথাটা লিখতে হবে। যদি এটা আদেশ বোঝায়, তাহলে তোমাকে অর্ডার লিখতে হবে। যদি এটা উপদেশ বোঝায়, তাহলে তোমাকে অ্যাডভাইস লিখতে হবে। যদি এটা নিষেধ বোঝায়, তাহলে তোমাকে এখানে ফরবিড লিখতে হবে। তো আসো, যেমন দেখো, হি প্লিজ হেল্প মি, এখানে এই রিপোর্টেড স্পিচটা কি বোঝাচ্ছে? দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে এটা অবশ্যই একটা অনুরোধ বোঝাচ্ছে। তাহলে আমরা সেড টুটা কি লিখবো? অনুরোধ, রিকোয়েস্টেড। যেহেতু এটা সেড টু পাস্ট ফর্মে আছে, তাহলে আমাকে রিকোয়েস্টেড লিখতে হবে। রিকোয়েস্টেড, আমি যে এখানে রিকোয়েস্ট লিখলাম, তোমরা আবার এখানে রিকোয়েস্ট লিখবা না। এগুলো যদি সেড টু থাকে, তাহলে অ্যাডভাইসড হয়ে যাবে, অর্ডারড হয়ে যাবে, ইডি যুক্ত হবে। ফরবিড, এটা হয়ে যাবে ফরবেড। আমি উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করে দেব তোমাদেরকে। ফরবেড হয়ে যাবে, রিকোয়েস্টেড হয়ে যাবে, অ্যাডভাইসড হয়ে যাবে, অর্ডারড হয়ে যাবে, যদি আমাদের এখানে সেড টু কথাটা থাকে। হ্যাঁ, আর সেই অনুযায়ী তোমরা যদি রিপোর্টেড স্পিচটা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের যতটা সহজ দেখলাম, যে সেড টু থাকলে আমরা সেটা টোল্ড লিখে ফেলতাম একটাই। আবার ইন্টারগেটিভে আমরা সেড টু থাকলে সেটা আস্কড লিখতাম। কিন্তু আমাদের ইম্পারেটিভে একটা মাত্র রিপোর্টিং ভার্ব হয় না। আমাদের রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে, আমাদের মিনিং এর উপর ভিত্তি করে কখনো রিকোয়েস্টেড হবে, কখনো অ্যাডভাইসড হবে, কখনো অর্ডার্ড হবে, কখনো ফরবেড হবে। এভাবে আমাদের রিপোর্টেড স্পিচটার মিনিং এর উপর ভিত্তি করে। তাহলে তোমরা এই যে রিপোর্টিং ভার্বগুলো একটু মুখস্থ করে নেবে এবং কোন সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটা কোন মিনিংটা
দিচ্ছে এবং সেই অনুযায়ী তোমাকে রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে নিলে রিপোর্টেড স্পিচটা কি বোঝালে কি হয়, এটা ভালো করে জেনে নিলে এবং মুখস্থ করে নিবে। তো চলো আমরা এই কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই জিনিসগুলো একটু সলভ করি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা বোর্ডের যে এক্সাম্পলগুলো সেগুলো আমরা একটু সলভ করি। সলভ করার মাধ্যমে আমরা নিয়মটা আয়ত্ত করে নেব। তোমরা দেখো, 1 নাম্বার যে বাক্যটা আছে এখানে, আই সেড টু হিম প্লিজ গিভ মি ইউর বুক। তাহলে দেখো আমরা প্রথমে লিখে নিই আই। এবার আসো এই সেড টুটা পরিবর্তন করে আমি কি লিখবো, দেখো প্লিজ গিভ মি ইউর বুক, দয়া করে তোমার বইটি দাও। তাহলে এটা অবশ্যই অনুরোধ বোঝাচ্ছে। প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ অথবা কাইন্ডলি কথাটা যদি থাকে তাহলে বুঝে নিবে ওই রিপোর্টেড স্পিচটি তোমার অনুরোধ বোঝাচ্ছে। বুঝা গেল? তাহলে প্লিজ অথবা কাইন্ডলি থাকলে আমরা কি লিখবো, রিকোয়েস্টেড। আমাদের যে রিপোর্টিং ভার্বটা সেটা রিকোয়েস্টেড লিখবো। আই রিকোয়েস্টেড হিম। এবার আসো আমরা যেভাবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা এবং কোটেশন মার্কে দ্যাট লিখতাম এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে ইফ অথবা WH ওয়ার্ড লিখতাম, কিন্তু আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে কি লিখবো, আমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লিখবো টু। এই কমা কোটেশন পরিবর্তন হয়ে আমরা কি লিখবো, এখানে টু লিখবো। ভালো করে খেয়াল করে শোনো, আমরা যখন সাবজেক্ট তারপরে রিপোর্টিং ভার্বটা লিখলাম, এখানে যে অবজেক্ট সেটা লিখলাম, এই কমা কোটেশনগুলোর পরিবর্তে আমরা কি লিখবো, টু, TO2 এই কথাটা লিখবো। বুঝা গেছে? আই রিকোয়েস্টেড হিম টু। টু এর পর এখানে যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বটা লিখবে। এখানে তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো টেন্সের যে পরিবর্তনের যে ঝামেলাটা এটা তোমাদের নেই। এটা তোমাদের জন্য খুবই সহজ একটা বিষয়, যে অনেকে টেন্স পরিবর্তন করতে গিয়ে অনেকে ভুল করে। হ্যাঁ, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এই ঝামেলাটা নেই। তোমরা জাস্ট টু এর পরে ভার্বের যে ভার্বটা দেয়া থাকবে সেটাই লিখবে, কোনো পরিবর্তন করার দরকার নাই। এটাকে পাস্ট ফর্মে নিয়ে যাওয়া বা এটার সাথে আইএনজি যুক্ত করা কোনো কিছুই করার দরকার নাই। জাস্ট যেই ভার্বটা আছে সেটাই লিখে নিবে। আই রিকোয়েস্টেড হিম টু গিভ। এবার আসো মি। আমরা জানি রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সেটা কিভাবে পরিবর্তন করতে হয়। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা সাবজেক্টকে দেখে পরিবর্তন করতে হয়, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমাদের অবজেক্টকে দেখে পরিবর্তন করতে হয়, আর যদি থার্ড পারসন থাকে আমরা পরিবর্তন করি না। এটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। তোমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স যখন করেছো, এটা যখন আয়ত্ত করেছো তখন তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। তারপরে আমি আজকে আরেকবার বললাম, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা সাবজেক্টকে দেখে পরিবর্তন করব, সেকেন্ড পারসন থাকলে আমরা অবজেক্টকে দেখে পরিবর্তন করব। এবং ফার্স্ট পারসনের যে কেস, রিপোর্টেড স্পিচের যে কেসটা থাকবে, তুমি যাকে দেখে পরিবর্তন করবে তারও ঠিক ওই কেসটাই দিতে হবে। যেমন দেখো, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমি কাকে দেখে পরিবর্তন করব, সাবজেক্ট এখানে কে, আই। এখন আসো মিটা কোন কেসে আছে, এটা অবজেক্টিভ কেস, তাহলে আমাকে আই এর অবজেক্টিভ কেসটা এখানে দিতে হবে। তো আই এর অবজেক্টিভ কেস কি, মি, তাহলে আমরা এখানে মিটাই লিখব। আচ্ছা, তারপরে এবার আসে ইউর, এটাও একটা প্রোনাউন, তাহলে ইউর এটা সেকেন্ড পারসন, তাহলে আমরা কাকে দেখে পরিবর্তন করব, অবজেক্টকে দেখে। দেখো ইউর এটা কোন কেসে আছে, কিসে আছে, এটা পজিটিভ অ্যাডজেক্টিভে আছে, তাহলে আমাকে হিমেরও ঠিক পজিটিভ অ্যাডজেক্টিভটা এখানে লিখতে হবে। তাহলে হিমের পজিটিভ অ্যাডজেক্টিভটা কি হচ্ছে, হিজ। তারপরে আমাদের বুক আছে, বুকটা লিখে দেব। তাহলে তোমরা খেয়াল করো, প্রোনাউন কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। এখানে টেন্সের যে চেঞ্জিং, টেন্সের যে পরিবর্তন এটা নাই, কিন্তু আমাদের যে প্রোনাউন বা অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকে, নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত করা, তারপর প্রোনাউনগুলো পরিবর্তন করা, এগুলো আমাদের ঠিক থাকবে। শুধু আমাদের এখানে টেন্সের পরিবর্তন করতে হয় না। টু এর পর জাস্ট ভার্ব, যে ভার্বটা দেয়া থাকবে সেটা লিখে নিবে। তারপর আমরা কিভাবে প্রোনাউনগুলো চেঞ্জ করলাম তুমি দেখে নিলে।
ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে দেখে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে দেখে, এবং এগুলো যে কেসে থাকবে তোমাকে ঠিক যাকে দেখে পরিবর্তন করবে তারও ঠিক ওই কেসটাই লিখতে হবে। তাহলে আই রিকোয়েস্টেড হিম টু গিভ মি হিজ বুক, এটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট narration. The teacher said to the student, show me your notebook. তাহলে আমরা লিখব the teacher said to টা এখন আমরা কি লিখতে পারি, কোন রিপোর্টিং ভার্বটা লিখতে পারি, দেখো show me your notebook। তাহলে একটা টিচার একটা স্টুডেন্টকে বলতেছে যে তুমি তোমার নোটবুকটা আমাকে দেখাও। এটা অবশ্যই একটা অর্ডার করছে, আদেশ করছে, তাহলে আমরা এখানে অর্ডারড কথাটা লিখতে হবে। The teacher ordered the student। এগুলোর পরে কি অর্ডারের পরে কিন্তু তোমরা আবার টু লিখবা না, এই যে রিকোয়েস্টেড টু এগুলো লিখবা না, জাস্ট অর্ডার বা রিকোয়েস্টেড এটাই হবে, মানে এরপর আর টু হবে না, এরপরে যে অবজেক্টটা থাকবে সেটাই লিখে নেবে। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, এবার আসো আমাদের কমা কোটেশনটা পরিবর্তন করে কি লিখতে হবে, টু। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু, তারপরে যে ভার্বটা দেওয়া থাকবে সেটাই আমরা লিখে নেব, শো। এবার আসো এটা একটা মি প্রোনাউন, তাহলে মিটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন করতে হবে, দ্য টিচারকে দেখে, তাহলে দ্য টিচার জন্য আমরা হি ধরে নিলাম। এবার মিটা কোন কেসে আছে, অবজেক্টিভ কেস, আই এর অবজেক্টিভ কেসটা হচ্ছে মি, তাহলে মিটা যদি অবজেক্টিভ কেস হয় আমাকে দ্য টিচারেরও কি দিতে হবে, অবজেক্টিভ কেসটাই দিতে হবে। তো দ্য টিচারের জন্য আমরা কি নিলাম, হি, তাহলে হি এর অবজেক্টিভ কেসটা কি হবে, হিম, হি এর অবজেক্টিভ কেসটা হবে হিম। এবার আসো ইউ, তাই না, তাহলে আসো এই ইউরটা কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে কাকে দেখে, অবজেক্ট দ্য স্টুডেন্টকে দেখে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা দ্য স্টুডেন্টের জন্য হি ধরে নিলাম বা সি ধরে নিলাম, যেটাই ধরো, যদি ছেলে হয় তাহলে হি, মেয়ে হলে সি, আচ্ছা যাই হোক আমরা হি ধরে নিলাম। এবার আসো ইউর, ইউর এটা সেকেন্ড পারসন, কোন কেস, পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে এই হি এর পজেসিভ অ্যাডজেক্টিভটা দিতে হবে, তাহলে হি এর পজেসিভ অ্যাডজেক্টিভটা কি, হিজ। তারপর আমাকে নোটবুক কথাটা লিখে ফেলতে হবে। এক্ষেত্রে মনে রাখবা যদি এরকম দুইটাই এক হয়ে যায়, আমরা এখানে দেখো এই হিমটা কাকে দেখে পরিবর্তন হলো আমি বুঝতেছি না, এই হিজটা কাকে দেখে বুঝতেছি না, কারণ কি আমার সাবজেক্টটাও থার্ড পারসন সিঙ্গুলার, অবজেক্টটাও থার্ড পারসন সিঙ্গুলার। যদি এরকম কখনো সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থার্ড পারসন সিঙ্গুলার বা একই প্রোনাউন একই জিনিস হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমরা এই হিমটা কাকে দেখে পরিবর্তন করলাম, দ্য টিচারকে দেখে, তাহলে ব্র্যাকেটে পাশে তুমি ছোট করে টি কথাটা লিখে দিবে। আর এই হিজটা কাকে দেখে পরিবর্তন করলাম, স্টুডেন্টকে, তাহলে ব্র্যাকেটে আমরা একটু এস লিখে দিলাম। এটা লিখলে ভালো, লেখা উচিত, কারণ এটা যখন আমরা প্রোনাউনটা আমাদের কাছে কনফিউশনে পড়ে যায়, কনফিউশন হয়ে যায় যে কোন প্রোনাউনটা কোনটাকে দেখে পরিবর্তন করলাম। এই জন্য তোমরা যখন এটা আমাদের যখন দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন এই কাজ করবা। যেমন এখানে কিন্তু আমরা করি না আই এবং হিম, এখানে কিন্তু আমরা এভাবে লিখে দিই না, কারণ এটা আই একটা পারসন, হিম আর একটা পারসন, দুইটা ভিন্ন পারসন, এর জন্য লেখার দরকার নাই। কিন্তু যদি আমাদের দুইটাই থার্ড পারসন হয়ে যায় এবং সিঙ্গুলার হয়ে যায়, তখন আমাদের ক্ষেত্রে এই এরকম ব্র্যাকেটে এই জিনিসগুলো একটু আইডেন্টিফাই করে দিতে হবে যে তুমি কাকে দেখে কোনটা পরিবর্তন করলা। ওকে, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডোন্ট স্মোক। আচ্ছা, তাহলে দেখো দ্য ডক্টর সেড টুটা আমরা পরিবর্তন করব ডোন্ট স্মোক। আচ্ছা, এটা নিষেধ করছে, তো আমরা এখানে ফরবিডও দিতে পারি। আবার তুমি যদি বলো যে না, ডক্টর পেশেন্টটাকে অ্যাডভাইস করছে, উপদেশ দিছে যে ধূমপান যেন না করে, তুমি দুটো দিয়ে লিখতে পারো। তুমি যদি অ্যাডভাইসড দিয়ে লেখো, প্রথমে আমরা অ্যাডভাইসড দিয়ে লিখি দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট, তারপর আমাদের কমা কোটেশন পরিবর্তন হয়ে টু হবে, দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু। তারপর এখানে আমরা দেখো সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডোন্ট দিয়ে হয় অথবা নেভার দিয়ে শুরু হয়, নেভার অথবা ডোন্ট দিয়ে শুরু হয়, তখন আমাকে অবশ্যই এখানে নট যুক্ত করতে হবে, নট।
কি বললাম, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ডোন্ট দিয়ে হয় এবং বা নেভার দিয়ে হয় তাহলে আমরা নট লিখবো, তারপরে টু লিখবো, নট টু, তারপরে আমাদের মূল ভার্ব যেটা সেটা স্মোক। এই ডোন্ট কথাটা আর লিখবো না, not to smoke। তাহলে কি দাঁড়ালো, the doctor advised the patient not to smoke। এখন আসো বলে না আমি এটা নেগেটিভ আছে এজন্য আমি ফরবেড মানে নিষেধ করছে এইজন্য আমি ফরবেড দিয়ে লিখবো, তাহলে কি হয় দেখো, তাহলে দা ডক্টর, লেখাগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও। দা ডক্টর ফরবেড, আমরা এটা ফরবেড দিয়ে করব, এফ ও আর বি এ ডি ই, ফরবেড মানে নিষেধ করা, নিষেধ করেছিল। দা ডক্টর ফরবেড দা পেশেন্ট। এখানে কিন্তু আমরা নট দেয়া যাবে না, তোমরা যদি নেগেটিভকে ফরবেড দিয়ে করো তাহলে কিন্তু নট দেয়া যাবে না, শুধুমাত্র টু দিতে হবে, টু স্মোক। খেয়াল করে শোনো, আমরা যদি এরকম নেগেটিভ সেন্টেন্সকে তুমি মনে করো যে না এটা উপদেশ বোঝাচ্ছে তাহলে উপদেশ দিয়ে করতে পারো, কিন্তু তখন তোমাকে নট কথাটা দিতে হবে, টু এর আগে নট কথাটা লিখতে হবে। আর যদি মনে করো যে না আমি অ্যাডভাইস দিয়ে লিখবো না, আমি এটা ফরওয়ার্ড দিয়ে লিখবো, তাহলে কিন্তু তুমি এখানে নট দিতে পারবে না, জাস্ট টু তারপর ভার্বের বেস ফর্মটা লিখতে হবে। বুঝা গেছে? এই জিনিসগুলো একটু খেয়াল করো, তোমরা অনেকে ফরওয়ার্ড দিয়ে লেখাও কিন্তু এখানে আবার নট দিয়ে দাও, এটা করবা না। আবার অনেকে অ্যাডভাইস দাও কিন্তু তখন আবার নট দাও না, না অ্যাডভাইস দিয়ে যদি করো তাহলে নট দিতে হবে, আর ফরওয়ার্ড দিয়ে যদি করো তাহলে তোমাকে এখানে নট দেয়া লাগবে না। এবার আসো, হি সেড টু দ্য সার্ভেন্ট গিভ মি এ কাপ অফ টি। তাহলে হি, আচ্ছা সেড টু এটা আমরা এখন কিসে পরিবর্তন করব, সে কর্মচারীকে বা সে চাকরটাকে বলল, তাহলে এটা চাকরকে বলা মানে সেটা একটা অর্ডার, কর্মকর্তা কর্মচারীদেরকে বলা মানে এটা একটা অর্ডার। তাহলে হি অর্ডার্ড দ্য সার্ভেন্ট টু, তারপর আমরা গিভ কথাটা লিখে ফেলবো, টু গিভ। এবার আসো মি, এটা একটা প্রোনাউন, তাহলে অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে প্রোনাউন এটা কোন প্রোনাউন, এটা ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন করতে হবে, হি কে, সাবজেক্টকে দেখে। তাহলে এটা ফার্স্ট পারসন, এইজন্য আমরা সাবজেক্টকে দেখে পরিবর্তন করব। এটা ফার্স্ট পারসন কোন কেসে আছে, এটা অবজেক্টিভ কেসে আছে, তাহলে আমরা হির অবজেক্টিভ কেসটা লিখতে হবে। হির অবজেক্টিভ কেসটা কি, হিম, টু গিভ হিম আ কাপ অফ টি। তাহলে কি উত্তর হলো, he ordered the servant to give him a cup of tea। বুঝা গেছে? তারপর দেখো, my mother said to me always speak the truth। তাহলে my mother, এবার আসো said to টা আমরা পরিবর্তন করব। said to পরিবর্তন কি করব, always speak the truth, সব সময় সত্য কথা বলবে, এটা একটা উপদেশ দিছে, তাহলে আমরা এখানে advised কথাটা লিখব, advised। My mother advised me, আমরা কমা কোটেশন পরিবর্তন করে সেখানে টু দেব। My mother advised me to, এরপরে ভার্বের বেস ফর্মটা যেটা দেয়া থাকবে ওইটাই আমরা ভার্বটা লিখে ফেলবো, তারপরে দা ট্রুথ, এরপরে এই অলওয়েজ কথাটা আমরা শেষে দিয়ে দেব। My mother advised me to speak the truth always। বুঝা গেছে? তাহলে টু এর পর সব সময় আমরা কি দেব, ভার্বটা দেব। এখানে আমাদের যে ভার্বটা দেয়া থাকবে ওই ভার্বটা, এর আগে যদি অ্যাডভার্ব থাকে, যেমন এখানে অলওয়েজ থাকতে পারে, প্লিজ থাকতে পারে, নেভার থাকতে পারে, কাইন্ডলি থাকতে পারে, কোনো অ্যাডভার্ব থাকতে পারে, মূল ভার্বের আগে একটা অ্যাডভার্ব থাকতেই পারে, সেই অ্যাডভার্বটা আমরা বাক্যের শেষে গিয়ে লিখব। হ্যাঁ, টু এর পরে ভার্বের বেস ফর্মটা, এখানে যে ভার্বটা থাকবে সেটাই লিখে ফেলবো, এরপরে আমরা ওই যে অ্যাডভার্বটা যদি থাকে কখনো সেটা আমরা শেষে লিখে ফেলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল বিষয়টা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচটা মিনিংটা বুঝে আমাদের রিপোর্টিং ভার্বটা লিখতে হয়, কমা কোটেশন পরিবর্তন করে আমরা সব জায়গায় টু লিখবো, তারপরে আমাদের এরপরে টু এর পরে যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্বটা লিখবো, কোনো পরিবর্তন করার দরকার নাই। তারপরে আমাদের যে প্রোনাউনগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে
ইন্টারগেটিভ সেন্টেন্সে যেভাবে আমরা প্রোনাউন গুলো চেঞ্জ করি, ঠিক এইভাবে এখানেও আমরা যদি কোনো প্রোনাউন থাকে ঠিক ওইভাবে পরিবর্তন করব। তোমাদের যদি প্রোনাউন পরিবর্তনের যদি কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাদের অ্যাসার্টিভের যে ক্লাসটা, সেই ক্লাসে গিয়ে কিভাবে প্রোনাউন চেঞ্জ করতে হয় সেটা একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আর যদি তোমরা অনেকেই পারো, যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা করতে পারো। এই প্রোনাউনগুলো এভাবেই চেঞ্জ করবে, তারপরে আর কোনো পরিবর্তন হয় না। আর এখানে ফরবেড এবং অ্যাডভাইসড নেগেটিভ থাকলে যে বিষয়টা, এটা একটু ভালো করে খেয়াল করবে। কোথায় কখন ফরবেড দিলে কি নট হবে না হবে না ভালো করে দেখবে, বা অ্যাডভাইস দিলে কি নট দিতে হবে না নেগেটিভে, এটা ভালো করে দেখবে। আমি বলছি তোমরা ক্লাসটা বারবার করে দেখবে, দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা ইম্পারেটিভের লেট যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, এটা আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা লেট যুক্ত একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় সেই নিয়মটা আমরা আয়ত্ত করে নিই। দেখো, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূলত ভার্বের বেস ফর্ম দিয়ে, আর যদি নেগেটিভ হয় তাহলে ডোন্ট অথবা নেভার দিয়ে শুরু হয়। কিন্তু আমাদের এই যে লেট, এটা আমাদের একটা ভার্ব, মনে রাখবে লেট একটা ভার্ব। এই ভার্বের বেস ফর্ম দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যদি আমাদের লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে কিভাবে করতে হয় দেখো। মিতা said to her friends, যদি আমাদের কোথাও লেট আস কথাটা থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটি হবে প্রপোজ টু। মনে রাখো, যদি লেট আস কথাটা থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা হবে প্রপোজ টু। আমরা যেভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বুঝালে অর্ডার্ড, তারপরে অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, এভাবে করছিলাম, ঠিক এভাবে রিপোর্টেড স্পিচটি যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে আমাদের সেড টু কথাটা পরিবর্তন হয়ে প্রপোজ টু কথাটা বসবে। কারণ এই লেট দিয়ে এখানে লেট আস দ্বারা আমাদেরকে প্রস্তাব বুঝাচ্ছে, প্রপোজাল বুঝাচ্ছে, এই জন্য আমরা প্রপোজ টু কথাটা লিখতে হবে। তাহলে কি হয়? মিতা প্রপোজড টু হার ফ্রেন্ডস। মিতা প্রপোজ টু হার ফ্রেন্ডস, এখানে কমা কোটেশনের পরিবর্তে আমাদের দ্যাট লিখতে হবে। তোমরা ভুলেও এখানে কিন্তু টু লিখবে না। আমরা একটু আগে যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সলভ করলাম সেখানে কিন্তু আমরা কমা কোটেশনের পরিবর্তে আমরা টু লিখেছিলাম, কিন্তু আমাদের এই লেট আস দ্বারা যে প্রস্তাব বোঝায় বা লেট দ্বারা শুরু হলে সেই সেন্টেন্সটিকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। এই জন্য আমাদের এখানে দ্যাট লিখতে হবে। তোমরা ভালো করে শোনো, লেট আস দিয়ে শুরু হলে আমরা প্রপোজ টু কথাটা লিখবো, প্রপোজ টু, তারপর সাবজেক্ট মিতা, তারপরে আমাদের হার ফ্রেন্ডস আছে, হার ফ্রেন্ডস লিখে দিলাম। মিতা প্রপোজ টু হার ফ্রেন্ডস, এই কমা কোটেশনের পরিবর্তে দ্যাট বসবে। তোমরা কিন্তু এখানে টু বসালে তোমরা নাম্বার পাবে না, এটা ভুল হবে। তাহলে খেয়াল করে শোনো, লেট আস থাকলে আমরা সেখানে কমা কোটেশনের পরিবর্তে আমরা সেখানে দ্যাট লিখবো, এটা ভালো করে খেয়াল রাখবা। এবার আসো, দ্যাটের পরে এবার আমাদের সাবজেক্ট লিখতে হবে। দেখো এখানে এই আস কথাটা আমরা, তাহলে মিতা তার বন্ধুদেরকে প্রস্তাব জানালো, তাহলে এটা কি হবে? তারা হবে। মিতা এবং তার বন্ধুরা, তারা। এখানে যদি আমার কোনো সম্পৃক্ত থাকে, আমাকে নিয়ে যদি কোনো কথা বলে, যদি সে আমাকে বলতো তাহলে এখানে লিখতাম উই, চলো আমরা এই কাজটা করি, চলো আমরা সেখানে যাই, আমরা। কিন্তু এখানে আমার কিছু নাই, মিতা তার বন্ধুদেরকে বলছে, তাহলে এটা হবে তারা। এই জিনিসগুলো খেয়াল করবো। তাহলে এখানে লিখতে হবে সাবজেক্ট হিসেবে লিখতে হবে দে। আমরা দেটা কিভাবে পেলাম? মিতা তার বন্ধুদেরকে বলছে, তাহলে তারা পিকনিকে যাবে, এখানে আমার কিছু নাই যে আমরা বলবো, তাহলে এখানে বলতে হবে দে, দে, দ্যাট, দে, তারপরে তোমাকে শুড কথাটা লিখতে হবে, শুড, এই কথাটা তোমাকে লিখতে হবে। দে সাবজেক্ট লেখার পরে এখানে আমরা শুড লিখলাম, তারপরে আমাদের লেট আস এর পরে যা থাকবে সেটাই আমরা লিখে ফেলবো। এখানে হ্যাভ এ পিকনিক,
তাহলে কি দাঁড়ালো, মিতা প্রপোজ টু হার ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ আ পিকনিক, দে শুড হ্যাভ আ পিকনিক। তাহলে কি দাঁড়ালো, এখানে দেখো কমা কোটেশনের পরিবর্তে কিন্তু দ্যাট বসলো, আর এখানে দেটা আমরা কিভাবে পেলাম, মিতা তার বন্ধুদেরকে বললো। তাহলে এটা স্বাভাবিক অর্থে তারা, মিতা এবং তার বন্ধুরা, তার মানে তারা। তারপরে আমাদের শুড কথাটা লিখতে হবে, লেটাস থাকলে শুড, তারপরে আমাদের লেটাসের পরে যেটা থাকবে আমরা সেটা লিখতে হবে, দে শুড হ্যাভ আ পিকনিক। এবার আসো, যেমন দেখো, মাই মাদার সেড টু মি লেট আস গো হোম, আমার মা আমাকে বললো চলো বাড়ি চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো, মাই মাদার সেড টুটা আমরা এখানে কি লিখবো, যেহেতু লেট আস কথাটা আছে আমরা লিখবো প্রপোজ টু, মাই মাদার প্রপোজ টু মি, কমা কোটেশনটা হয়ে যাবে দ্যাট, টু লেখা যাবে না, মাই মাদার প্রপোজ টু মি দ্যাট। এবার আসো, আমার মা আমাকে বললো চলো আমরা যাই, তাহলে এখানে আমাকে বলছে, এই জন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে দিব উই। এখানে কিন্তু আবার দিয়ে দেওয়া যাবে না, কারণ এখানে আমার সম্পৃক্ততা আছে, আমাকে নিয়ে বলছে, এই জন্য বলবো উই, আমরা। হ্যাঁ, তারপরে আমাদের কি লিখতে হয়, শুড কথাটা লিখে ফেলতে হবে, উই শুড, তারপরে লেটাসের পরে কি আছে, গো হোম, উই শুড গো হোম। মাই মাদার প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম। বুঝে গেছে? তাহলে সাবজেক্ট এবং অবজেক্টে যদি আমার কোনো সম্পৃক্ততা থাকে, আমাকে নিয়ে কিছু বলে, আমরা সাবজেক্ট হিসেবে কি লিখবো, উই। আর যদি মনে করো আমার কোনো সম্পৃক্ততা না থাকে, যদি দুইটাই থার্ড পারসন হয়, অন্য অন্যকে বললো, তাহলে সেক্ষেত্রে আমরা দিব দে। তারপরে দেখো, কামাল সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস নট মিস দ্য চান্স, তাহলে কামাল সেড টুটা আমরা লিখবো প্রপোজড টু, কামাল প্রপোজ টু হিজ ফ্রেন্ডস। তারপরে দ্যাট কামাল প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট, তাহলে কামাল তার বন্ধুদেরকে বলছে, তাহলে এখানে আমার কিছু নাই, তাহলে কি হবে, দে। এবার আসো আমরা শুড কথাটা লিখবো, শুড, দে শুড। এখন দেখো বাক্যটা নেগেটিভ, লেট আস নট মিস দ্য চান্স, তাহলে অবশ্যই আমাকে এখানেও নট কথাটা আনতে হবে, দে শুড নট, এরপরে আমাদের এখানে কি আছে, মিস দ্য চান্স, দে শুড নট মিস দ্য চান্স। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তো অ্যাফার্মেটিভ, যদি নেগেটিভ হয় লেট আস নট থাকে, তাহলে আমাকে শুডের পর অবশ্যই নটটা লিখতে হবে। বুঝা গেছে? তারপরে দেখো, দ্য গার্ল সেড লেট মি ডু দ্য ওয়ার্ক। এবার আসো, দ্য গার্ল, আমরা কি এখানে প্রপোজ কথাটা লিখতে পারবো না, মনে রাখবা লেট আস কথাটা থাকলে আমরা প্রপোজ টু লিখবো, কিন্তু লেটের পরে আস না থেকে যদি অন্য কিছু থাকে, মি থাকে, হিম থাকে, হার থাকে, দেম থাকে, বা অন্য কিছু যেটাই থাকুক, মানে আস না থেকে যদি অন্য কিছু থাকে, তখন কি লিখতে হবে, তখন এখানে আমাদের সেইড আছে, সেইডই লিখতে হবে। এখানে আবার প্রপোজ টু লেখা যাবে না, কারণ এটা প্রস্তাব, বুঝে না, দ্য গার্ল সেইড, তারপরে দ্যাট বসবে, কমা কোটেশনে দ্যাট, দ্য গার্ল সেইড দ্যাট। এবার আসো এখানে মি, তাহলে এই মি দ্বারা ফার্স্ট পারসন দ্য গার্লকে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে, শি, সাবজেক্টিভ হিসেবে শি। আবার এখানে দ্য গার্লের জন্য তোমরা অবজেক্টিভ যে হার, এটা দিবা না, এখানে হার দেয়া যাবে না, আমাদের এখানে দ্যাটের পরে সবসময় সাবজেক্টিভ কেসটাই লিখতে হবে, সাবজেক্টটাই লিখতে হবে। তো দ্য গার্লের জন্য আমরা এখানে শি ধরলাম, দ্য গার্ল সেড দ্যাট শি, তারপরে আমাদের এখানে লিখতে হবে মাইট। আমরা যেভাবে লেট আস থাকলে শুড লিখতাম, কিন্তু এখানে আমাদের শুড লেখা যাবে না, এখানে লিখতে হবে মাইট, এম আই জি এইচ টি, মাইট, মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এটাও লিখতে পারো, মাইট অথবা এম আই জি এস টি, মাইট বি অ্যালাউড টু, এটাও লিখতে পারো। তো তোমরা মাইটটা লেখাটাই বেটার হবে, মাইটও লিখতে পারো বা মাইট বি অ্যালাউড টু, দুইটার একটা লিখতে পারো, যে কোনোটাই রাইট। তাহলে শি মাইট, তারপরে আমাদের ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, বা এখানে মাইট বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক, যে কোনো একটা লিখতে পারো। দ্য গার্ল সেড দ্যাট শি মাইট ডু দ্য ওয়ার্ক, এটা লিখতে পারো,
অথবা the girl said that she might be allowed to do the work. দুটোই রাইট, তোমরা যে কোনোটাই প্রেফার করতে পারো। এখন আসো তাহলে আমরা এই লেট দিয়ে আমাদের যে একটা ইম্পারেটিভের নিয়ম, এই জিনিসটা মনে রাখতে হবে। আর লেট ছাড়া আমাদের যেভাবে অনুরোধ, আদেশ, নিষেধ এগুলো ওইটাও মনে রাখতে হবে। দুইটা দুই রকমের, এটা একটু খেয়াল করতে। লেট দিয়ে আসলে আমাদের অ্যাসার্টিভে করতে হবে, কিভাবে নিয়মগুলো বললাম এভাবে তোমরা ক্লাসটা বারবার করে দেখবে, দেখলে তোমাদের বুঝতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এবার আসো আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন কিভাবে ইনডিরেক্ট করতে হয়। তাহলে এটা হলেই আমাদের এই ন্যারেশনটা শেষ হয়ে যাবে। তারপর আমরা তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা সেগুলো সলভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় সে নিয়মটা আমরা আয়ত্ত করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি গড অথবা আল্লাহ হয়, তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্সকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমাদের রিপোর্টিং ভার্বটা হবে প্রেইড। আর যদি সাবজেক্টটা গড অথবা আল্লাহ ব্যতীত অন্য কিছু হয়, তখন আমরা রিপোর্টিং ভার্বটা লিখব উইশড। তোমরা খেয়াল করে দেখো, দ্য টিচার সেড টু মি মে গড ব্লেস ইউ। তোমরা মনে রাখবে একটা অপটেটিভ সেন্টেন্স কিন্তু মে দিয়ে শুরু হয়। মে কথাটা সাবজেক্টের পূর্বে মে কথাটা থাকে। এটা কখনো কখনো মে উজ্জ থাকে, কিন্তু খুব বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সাবজেক্টের পূর্বে মে কথাটা দেয়া থাকে। তাহলে তোমরা যখনই দেখবা যে সাবজেক্টের পূর্বে মে আছে, তাহলে বুঝে নিবে সেটা আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স। আবার সাবজেক্টের উপরে মে থাকে, তবে সেখানে যদি আবার ইন্টারগেটিভ চিহ্ন দেয়া থাকে, তাহলে সেটা ইন্টারগেটিভ চিহ্ন। নোট অফ ইন্টারগেশন দেয়া থাকলে তাহলে সেটা ইন্টারগেটিভ। সাবজেক্টের আগে যদি মে থাকে, কিন্তু তোমরা যদি দেখবা যে সাবজেক্টের আগে সাবজেক্টের পূর্বে মে আছে, তারপরে ফুল স্টপ, তাহলে বুঝে নিবে সেটি একটা অপটেটিভ সেন্টেন্স। এবং অপটেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব খেয়াল করে দেখো। তাহলে দা টিচার, এবার আসো আমরা বললাম যদি গড সাবজেক্ট যদি গড অথবা আল্লাহ কথাটা দেয়া থাকে, তাহলে আমাদের এই সেড টু রিপোর্টিং ভার্বটা কি হয়ে যাবে? প্রেইড। গড অথবা আল্লাহ কথাটা থাকলে প্রেইড হয়ে যাবে। দা টিচার প্রেইড দ্যাট। এরপর কিন্তু আমরা মে যে অবজেক্টটা এটা লিখবো না, জাস্ট সেড টু, এটা প্রেইড হয়ে যাবে। এরপর আমরা সরাসরি দ্যাট, এই কমা কোটেশনটা পরিবর্তন করে আমরা দ্যাট লিখবো। এখানে কিন্তু পরবর্তী যে অবজেক্টটা এটা লেখার দরকার নেই। দ্য টিচার প্রেইড দ্যাট, এবার আসো গড, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে গড কথাটা লিখে ফেলি। এবার মেটা হয়ে যাবে মাইট, মেটা হয়ে যাবে মাইট। মনে রাখবে, দ্য টিচার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস। ব্লেসটা আমরা ব্লেসই করব, এটা পরিবর্তন করব না, শুধু মেটা আমরা মাইট করে ফেলবো। মেটাকে শুধু মাইট করব, আর কোনো ভার্ব পরিবর্তন করব না। গড মাইট ব্লেস। এবার আসে ইউ, এটা অবশ্যই একটা প্রোনাউন, তাহলে তো চেঞ্জ করতেই হবে। এখন আসে প্রোনাউন, এটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন হলে কাকে দেখে? অবজেক্টকে দেখে পরিবর্তন করতে হয়। এবার আসো এটা মেকে দেখে পরিবর্তন করব। এবার ইউটা কোন কেস? এটা কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? তাহলে আমরা জানি ভার্বের পরে যদি ইউ থাকে তাহলে সেটা অবশ্যই অবজেক্টিভ হয়। আর ভার্বের শুরুতে যদি এখানে আমাদের এই জায়গায় থাকতো, তাহলে আমরা এটা বুঝে নিতাম এটা সাবজেক্টিভ। তাহলে এখানে যেহেতু এটা ভার্বের পরে অবজেক্টিভ, তাহলে আমাকে মিরও কি দিতে হবে? অবজেক্টিভ কেসটাই দিতে হবে। তাহলে মির অবজেক্টিভ কেস কি? মি নিজেই অবজেক্টিভ। আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি। তাহলে এখানে আমাকে অবজেক্টিভ কেসটা দেয়া লাগছে। তাহলে দ্য টিচার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। বুঝা গেছে? তাহলে তোমরা একটু খেয়াল করো। তারপরে দেখো ফাদার, সেড টুটা পরিবর্তন করে আমরা কি লিখবো? এখানে দেখো সাবজেক্ট কিন্তু ইউ, এখানে কিন্তু গড অথবা আল্লাহ নেই, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? উইশড। ফাদার উইশড। এরপর কিন্তু আমরা হার লেখার দরকার নেই, আমরা হার লিখবো না, দ্যাট লিখে ফেলবো। ফাদার উইশড দ্যাট
এখানে ইউ সেকেন্ড পারসন, তাই না? আচ্ছা, ইউ সেকেন্ড পারসন হলে কাকে দেখে পরিবর্তন করতে হবে? অবজেক্টকে দেখে। আমরা জানি ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে দেখে, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে দেখে। তাহলে ইউটা আমরা সেকেন্ড পারসন হারকে দেখে পরিবর্তন করব, এখানে অবজেক্টকে দেখে পরিবর্তন করব। এবার আসো ইউটা এখানে কোন কেসে আছে? অবশ্যই সাবজেক্টিভ, কারণ এটা কাম, এই কামের শুরুতে বসছে, তাহলে এটা সাবজেক্ট। যদি কামের পরে থাকতো, যেমন এখানে আমরা ব্লেসের পরে, ভার্বের পরে আছে, এজন্য এটা অবজেক্টিভ, কিন্তু ভার্বের শুরুতে থাকলে এটা সাবজেক্টিভ হতো। তো এখানে ভার্বের শুরুতে আছে, এজন্য এটা সাবজেক্টিভ। তাহলে আমাদের এখানে এই হার, এটার সাবজেক্টিভ কেসটা লিখতে হবে। হারের সাবজেক্টিভ কেসটা কি? শি। ফাদার উইশড দ্যাট শি। এবার মেয়েটা কি করতে হবে? মাইট। মাইট, তারপরে কাম রাউন্ড সুন। তাহলে ফাদার উইশড দ্যাট শি মাইট কাম রাউন্ড সুন। তাহলে আমাদের অবজেক্টিভ সেন্টেন্সটি খুবই সহজ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে। আমরা প্রথমেই দেখব সাবজেক্ট হিসেবে গড অথবা আল্লাহ আছে কিনা। যদি গড অথবা আল্লাহ থাকে তাহলে আমরা সেই একটু কথাটার পরিবর্তে প্রেইড লিখবো। প্রেইড এর পরে কিন্তু আমরা অবজেক্ট লিখবো না। প্রেইড অথবা উইশড এর পরে আমরা যে অবজেক্টটা থাকে সেটা লেখার দরকার নেই। আচ্ছা, গড এবং আল্লাহ থাকলে প্রেইড লিখবো, তারপরে কমা কোটেশন পরিবর্তন করে আমরা এখানে দ্যাট দিব। অবজেক্টিভ সেন্টেন্সে কিন্তু এটা দ্যাট হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট। তারপরে আমরা সাবজেক্টটা লিখবো, সাবজেক্ট গড, তারপরে আমরা মেয়েটা মাইট। আমি শুরুতেই কিন্তু এখানে দ্যাট এর পরে মেয়েটা মাইট করে পরে গড লিখবে না, আগে সাবজেক্ট লিখতে হবে। আগে সাবজেক্টটা লিখে তারপরে মেয়েটাকে মাইট অ্যাসার্টিভে করতে হবে। তারপরে গড লিখলাম, তারপরে মেয়েটা মাইট করে, তারপরে যে ভার্বটা আছে প্রোনাউন থাকলে আমরা সেই অনুযায়ী পরিবর্তন করব। এখানে দেখো, এখানে গড অথবা আল্লাহ নেই, এজন্য আমরা এখানে প্রেইড না লিখে উইশড লিখলাম, কমা কোটেশন পরিবর্তন করে এখানে আমরা দ্যাট লিখলাম। এখানে ইউটাকে পরিবর্তন করে সাবজেক্ট হিসেবে আমরা শি নিলাম, তারপরে মেয়েটা মাইট, তারপরে যেভাবে আছে আমরা এইভাবে পরিবর্তন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবজেক্টিভ সেন্টেন্সটি খুবই সহজ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে। আমাদের ইম্পারেটিভটাও খুবই সহজ। ইম্পারেটিভের একটা লেটের ব্যবহার আছে, আর একটা হচ্ছে আমাদের এমনি স্বাভাবিক যে ইম্পারেটিভ, হ্যাঁ, অনুরোধ, আদেশ, নিষেধ এগুলো বোঝায়, সেরকম একটা। তো তোমরা এই ক্লাসটা বারবার রিপিট করে দেখবে, তাহলে তোমাদের নিয়মগুলো আরো সহজ হয়ে যাবে। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে। তোমরা এই হোমওয়ার্কগুলো বাসায় নিজে নিজে, যেভাবে ডিগ্রিগুলো তোমরা নিজে নিজে করছো, ঠিক এভাবেই এই ন্যারেশনগুলো তোমরা নিজে নিজে সলভ করবে। ভুল হলে তোমরা শিখতে পারবে এবং তোমরা বুঝতে পারবে। আর যদি কারো হেল্প নিয়ে বা এই রুলসগুলো দেখে দেখে তোমরা সলভ করো, তাহলে কিন্তু শিখতে পারবে না। তোমরা প্রথমত শুরুতে ভালো মতো রুলসগুলো ক্লাসটা 2-3 বার করে দেখে রুলসগুলো বুঝে তারপরে খাতা বই বন্ধ করে হোমওয়ার্কটা করবে। তারপরে তুমি দেখবে তুমি কত নাম্বার পেয়েছো, তোমার কয়টা ভুল হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে, তুমি সেটা জাজ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা হোমওয়ার্কগুলো লিখে নিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা হোমওয়ার্কগুলো খাতায় তুলে নাও।